মমতা বন্দ্যোপাধ্যায় বড় বিপাকে। এই মুহূর্তে দলের নিয়ন্ত্রণ তার কাছে নেই। সব থেকে বড় ব্যাপার হলো তিনি কোনো রকমের সাংবিধানিক পদে পর্যন্ত নেই, না এমএলএ না এমপি। এবং এই অবস্থাতে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কিন্তু নীতিগতভাবে পরিবর্তন হয়নি। একেবারে দেশের বিরোধিতা করা জন্ম লগ্ন থেকে যার রক্তে ছিল, পরিবর্তনের পরেও সেই অভ্যাস তার চেঞ্জ করতে পারেনি। আর সেই কারণেই গতকাল তার বিরুদ্ধে, তার নামে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় বিভাগে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সেখানকার একজন লয়ার রিঙ্কু চক্রবর্তী সিনহা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করেছেন। দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অত্যন্ত বিপজ্জনক। কেন? এই মুহূর্তে তিনি কোনো সাংবিধানিক পদে নেই। সাংবিধানিক পদে থাকলে বেশ কিছু সংবিধানের তরফ থেকে প্রোটেকশন পাওয়া যায়। সেই কারণেই হয়তো আপনারা দেখবেন এত দুর্নীতি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজারো বার সুপ্রিম কোর্টের মুখোমুখি হতে হয়েছে, প্রশ্নের মুখে পড়তে হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তিযোগ্য কোনো রায় কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো সাংবিধানিক পদ নেই, এমনকি দলের নিয়ন্ত্রণ পর্যন্ত নেই। তাই এই মুহূর্তে অত্যন্ত সঠিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে দেশদ্রোহিতা মামলা রুজু করা হয়েছে সেটা মারাত্মক বিপজ্জনক হতে পারে তার বিরুদ্ধে। কিন্তু আপনাদের প্রিয় দাদা, শালবনীতে বিখ্যাত কারখানা তৈরি করার ভুল তথ্য দেওয়া আপনাদের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয়ানক চাল চেলেছেন। আমি শোনাবো আজকে আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। পুরো পর্বটা শুনবেন, তাহলে প্রত্যেকটি তথ্য পাবেন। এবং যারা নতুন দেখছেন, একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি সমর্থন করতে চান, আমাদের মতো লোকরা আরো বেশি করে আপনাদের তথ্য দিতে পারুক, এটা যদি চান তাহলে একটু সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করবেন। দেখুন, ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের জন্য বিরোধী দলে বসে তিনি ওয়াই চ্যানেলে গিয়ে বিক্ষোভ দেখালেন। এবং বিক্ষোভ দেখানোর সময় তিনি কি বললেন? বিক্ষোভ দেখানোর সময় তিনি এটা বললেন না যে তিনি নতুন কি করবেন বা এই যে দুর্নীতি হয়েছে তার জন্য তিনি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন, এমন কিছু কিন্তু তার মন্তব্য ছিল না। তিনি মুখ খুললেন এবং সেই মুখ খোলার সময় দুটো বিপজ্জনক মন্তব্য করেছিলেন। একটি আমি আগে শুনিয়েছি, আজকে একটা শোনাবো, যে মন্তব্যের জন্য তার নামে এফআইআর হয়েছে। তিনি বাংলাদেশের একজন সেখানকার ইনকেলাব ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, তার মৃত্যুকে ইঙ্গিত করে, নাম নেননি, তার মৃত্যুকে ইঙ্গিত করে অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন অমিত শাহ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন এবং পশ্চিমবঙ্গের পুলিশ যেন এই তথ্যটা না দেন যে কিভাবে ওসমান হাদিকে মারার চক্রান্ত করা হয়েছে ভারত থেকে, এই তথ্যটা যেন না বেরিয়ে যায়, তার জন্য রিকোয়েস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করে অমিত শাহ। আর এরপরেই বাংলাদেশের মিডিয়া উত্তাল হয়েছে, বাংলাদেশের জনগণও ক্ষেপতে শুরু করেছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্ররোচিত হয়ে তারা মনে করছে তাদের প্রিয় নেতা ওসমান হাদিকে মারার পেছনে ডেফিনেটলি যে সন্দেহ তাদের আগেই ছিল, আর ভারতের কোনো এক্স মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই বক্তব্য আসার পর তাদের ভারত সম্পর্কে আরো বেশি ঘৃণা জন্মেছে এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী সম্পর্কে তাদের আরো বেশি ঘৃণা জন্মেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কি বলেছিলেন, কত বড় দেশদ্রোহী তার রক্তে না থাকলে এই ধরনের মন্তব্য করা যায় না, সেটা আপনারা এই বক্তব্যটা শুনলেই বুঝতে পারবেন। শুনুন কয়েকদিন আগে ওয়াই চ্যানেলে বসে কি বলেছিলেন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন?
आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি, আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার। শুনলেন একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী শুধুমাত্র নিজের স্বার্থে এবং শুধুমাত্র নিজের এই যে হারটাকে মানতে না পেরে, শুভেন্দু অধিকারী তো ছেড়ে দিন, বিজেপিকে অপমান করার জন্য, দেশকে অপমান করতে তার জুড়ি মেলা ভার। তিনি বারবার বিজেপিকে অপমান করার আগে দেশকে অপমান করেছেন। উদাহরণস্বরূপ আপনাদের বলি, তিনি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন যে তিনি সব থেকে বড় অনুপ্রবেশকারী। কোন দেশের কোন মুখ্যমন্ত্রী, কোন দেশের সেই দেশের প্রধানমন্ত্রীকে এই শব্দবন্ধ কেউ বলবে না মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওপার বাংলা থেকে 2025 সম্ভবত বা 24 এটা বলেছিলেন, 2024 যে বাংলাদেশ থেকে যদি কেউ আমাদের দেশে আসতে চান তাহলে আমরা অবারিত দ্বার, তখন বাংলাদেশে ঝামেলা চলছিল এবং সেখানকার সংখ্যালঘুদের জন্য তিনি দরজা, মানে সেখানকার যারা সংখ্যাগরিষ্ঠ, আমাদের দেশে যারা সংখ্যালঘু তাদের জন্য দরজা খুলে দিতে চেয়েছিলেন কোন রকমের ভারতের পরামর্শ না নিয়ে। এই রকম একজন দেশদ্রোহিতা সম্পন্ন, মানসিকতা সম্পন্ন একজন নেত্রী তিনি আবারও পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। আমি আপনাদের সামনে এর আগেও শুনিয়েছিলাম যে শুধু এই একটা বক্তব্যই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অভ্যাস, তিনি ভারতের সব থেকে বড় সাফল্যের দিনে, আপনাদের মনে থাকবে যখন চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণ করেছিল, যেটা কেউ করতে পারেনি, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছিলেন যে ওই যে গেল একবার, ব্যাস ঘুমিয়ে পড়লো, আর তার দেখা পেলাম না। যেখানে গোটা দেশ ভারতের বিজ্ঞানীদের এই সাফল্য নিয়ে উচ্ছ্বাসিত প্রশংসা করছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের বিজ্ঞানীদের অবদানকে খাটো করার জন্য শুধুমাত্র বিজেপিকে অপমান করবে বলে বা তাদের কৃতিত্ব কম দেখাবে বলে সেখানেও বিরোধিতা করেছিলেন। আমি সেই অংশটা আপনাদের শুনিয়ে মনে করিয়ে দেব, এই রকম দেশদ্রোহী মানসিকতা সম্পন্ন রাজনৈতিক নেতা কি করে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বুকে মানে দাপিয়ে রাজনীতি করতে পারে, এ আমার মাথায় ঢোকে না। শুনুন পুরনো ভিডিও। আবার পাঠালো চাঁদে লোক না, মানে লোক যেতে পারে কিনা, ওই যে মাটিতে নেমে বেচারা ঘুমিয়ে পড়লো, আর জাগছে না। যেখানে যাচ্ছে সেখানেই পতন, পতন শুরু হয়ে গেছে, ধাক্কা শুরু হয়ে গেছে। শুনলেন? আপনি বলুন আমাকে, এই রকম মানসিকতা সম্পন্ন একজন মানুষ কি করে ঘুরে বেড়াতে পারে জেলের বাইরে? আমার দৃঢ় বিশ্বাস এটা এফআইআর রেজিস্টার হওয়ার পর এই মামলাটা হলে কড়া থেকে কড়া শাস্তি তার বিরুদ্ধে হওয়া উচিত, যেটা অনেক আগেই তার বিরুদ্ধে হওয়া ছিল। তার চরমতম পরিণতি আমরা দেখতে চাই, কারণ দেশের খেয়ে দেশের নিন্দা করা, এই রকম বুকের স্পর্ধা, এই রকম মানে অদ্ভুত ধরনের নেগেটিভ ক্ষমতা এই পশ্চিমবঙ্গের মানুষ আজীবনকালে কোনো উদাহরণ, কোনো দৃষ্টান্ত আমাদের সামনে ছিল না। আমি আপনাদের সামনে মনে করিয়ে দিতে চাইবো, আরো অনেক কিছু তথ্য দেব, ওই ওয়াই চ্যানেলে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা আমি আপনাদের সামনে আগেও দেখিয়েছিলাম, তিনি শুধু ওই বাংলাদেশ সম্পর্কে নয়, তিনি আরো গভীর বক্তব্য বলেছিলেন। তিনি বলেছিলেন যদি আমাকে ঘাটাও, আমি কিন্তু বিদেশে, মানে এক্স্যাক্টলি কোট আন কোট আমি বলছি না, আমি আবার শুনিয়ে দেব, আমি কিন্তু বিদেশের কাছেও অ্যাপ্রোচ করব, বা আমি তোমরা কিভাবে চালাচ্ছ না চালাচ্ছ আমি কিন্তু পুরোটাই ফাঁস করে দেব, এইরকম বলেও কিন্তু তিনি ওপেন রাস্তার মধ্যে বসে তিনি ভারতের মধ্যে বসে ভারতের সমস্ত সুবিধা নিয়ে ভারতের বিরোধী কথা বলেছেন। এটা হচ্ছে ওই একই দিনের দ্বিতীয় মন্তব্য, এটা আগে শুনিয়েছিলাম কিন্তু আরো একবার শোনাবো আপনাদের। डबल स्टैंडर्ड, डबल इंजन गवर्नमेंट का ऐसा ही होता है। आज पूरा विश्व देख रहा है, हम अगर चाहते तो पूरा विश्व को बता सकते हैं, लेकिन तब भी हम शुरू नहीं किया कि देश के लिए मेरे का प्यार मजबूत है, मैं देश का बात बाहर में नहीं करने चाहती हूँ। लेकिन ऐसा मत कीजिए,
bulldoze us, our democracy. Don't bulldoze the constitutional right. Don't bulldoze or impose or don't compel us to take a big decision which will be number one big force against of you for future. Please आप समझ लीजिए क्या करेंगे। শুনলেন, এই রকম ভারত বিদ্বেষী মন্তব্য করা একজন মহিলা কি করে মুখ্যমন্ত্রীর পদে বসে, এটা পশ্চিমবঙ্গের এই যে লজ্জা, এই যে কালিমা, 1000 বছর পর্যন্ত এই কালির দাগ মুছবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরমতম শাস্তি হলেও 1000 বছর এই কালির দাগ মুছবে না যে এই রকম দেশদ্রোহী মানসিকতা সম্পন্ন একজন মানুষ কি করে মুখ্যমন্ত্রীর মতো চেহারে পৌঁছে যেতে পারেন। আর এর জন্য আমাদের বাঙালিদের, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি সিস্টেমকেও এর দায়বদ্ধতা নিতে হবে যে কি করে এই রকম একটা মানুষ পৌঁছাতে পারে যার মানসিকতা এরকম। আমি এখানে একটা তথ্য দিই আপনাদের সামনে, ইন্টারেস্টিং তথ্য। প্রথমেই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে কোনো সাংবিধানিক পদ নেই, ভালো করে বুঝবেন। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ডেসপারেট, তিনি আইদার বিধানসভা, তিনি চাইছেন লোকসভাতে, তার কারণ সারা দেশে এই মুহূর্তে তার বক্তব্য ছড়িয়ে পড়ুক, পারলে বিদেশে ছড়িয়ে পড়ুক, এটা তার চাওয়া। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর ভবানীপুরে এবং রাজ্য জুড়ে হেরে যাওয়ার পর তিনি চেয়েছিলেন যে কোনো একজন সাংসদকে, যাকে তিনি মনোনীত করেছিলেন, এই রকম জিতে আসা একজন সাংসদকে সরিয়ে দিয়ে তিনি সেই জায়গাটায় বসবেন। কে জানেন? সেই তথ্যটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে ইউসুফ পাঠান। ইউসুফ পাঠান তাকে সরিয়ে দিয়ে, তাকে রিকোয়েস্ট মানে তাকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বসতে গিয়েছিলেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো কে মধ্যস্থতা করেছিলেন জানেন? ইউসুফ পাঠানকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে বসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তাবেদারি কে করেছিলেন জানেন? কে এই লিঙ্কিং এর কাজটা করেছিলেন? আপনাদের প্রিয় মহান দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। ইয়েস, আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, যদি পারেন পড়ে নেবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত লেখা থেকে আমি বলছি, সৌরভ গঙ্গোপাধ্যায় মিডিয়েটারের কাজ করেছিলেন। আপনি ভাবুন, সৌরভ গঙ্গোপাধ্যায়কে একবার চিনতে শিখুন। যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এত ঘৃণা ঝরে পড়ছে, যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস দেখলেই মানুষ পচা ডিম ছুটছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও জায়গা করিয়ে দেওয়ার জন্য তলে তলে আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায় তার এককালের সতীর্থ ইউসুফ পাঠানকে সরে যেতে রিকোয়েস্ট করেছিলেন। কিন্তু ইউসুফ পাঠান সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওই ফাঁদে পা দেননি। জানি না এই ডিলটা করে দিলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঠিক কতটা লাভ হতো বা কি ধরনের লাভ হতো, এটা আমি বলতে পারবো না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কি কি লাভ হয়েছে, এটা যারা স্পোর্টস দুনিয়ায় রয়েছেন তারা অত্যন্ত ভালো করে জানেন। যে সিএবিতে প্রেসিডেন্ট মানে আমাদের কলকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচন কিভাবে হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় কিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, এই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। তো যাই হোক, আমি আর মানে বেশি কিছু বললাম না, যেটুকু আমার কাছে তথ্য ছিল ওটুকুই আমি বললাম। আমি এইখানে আপনাদের সামনে বলছি এই রকম কেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা বললাম। দেখুন, মানে কেউ ভালো কাজ করতেই পারেন, কিন্তু একজন রাজনৈতিক নেত্রী যিনি পশ্চিমবঙ্গের ক্ষতি চাইছেন, তাকে আমি সুযোগ করে দিচ্ছি, মানে সেও কতটা পশ্চিমবঙ্গকে ভালোবাসে সেটাও কিন্তু আমাদের প্রমাণ রইল। আমি আপনাদের সামনে একটা জিনিস দেখাই বা বলি, আপনাদের মনে রয়েছে বাংলাদেশের এই ঘটনার পর, আচ্ছা একটা দেখিনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য ওসমান হাদির নাম না করে, যে অমিত শাহের নির্দেশেই নাকি বা ভারতে তাকে মারার চক্রান্ত হয়েছিল, এই যে কথাটা তিনি বললেন, তার কাছে কোনো প্রমাণ রয়েছে তিনি দেখাতে পারবেন? কোনো প্রমাণ ছাড়া রাস্তার মধ্যে থেকে ভারতের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য বাংলাদেশের মিডিয়া পর্যন্ত জায়গা করে নিয়েছে। আমি শোনাবো বাংলাদেশের মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ঠিক কি বলছে, শুনুন। বাংলাদেশের আলোচিত একটি হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তির ভারতে গ্রেফতারের বিষয়টি গোপন রাখতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই হত্যাকারীর আটকের বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেন বলে জানান তৃণমূল কংগ্রেসের প্রধান। মঙ্গলবার বিক্ষোভ সমাবেশে দেয়া ভাষণে এমনটি জানান তিনি। তবে কেন এই হত্যাকাণ্ড তা স্পষ্ট করেননি তিনি। শুনলেন, সে দেশে পর্যন্ত খবর হয়ে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য বলেছেন,
যে ভারত নাকি পরিকল্পনা করে তাদের দেশের একজন রাজনৈতিক নেতাকে মেরেছে। দেখুন, এটা যদি অনেক ক্ষেত্রে আমি একটা কথা বলি যে অনেক ক্ষেত্রে না, এটা সত্যিও কূটনৈতিক দিক থেকে অনেক ক্ষেত্রে, আমি ভারতের কথা বলছি না, অনেক ক্ষেত্রে দুটো দেশের মধ্যে কূটনৈতিকভাবে কেউ কারো শত্রুকে মারতে গেলে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে। দেখবেন যে পাকিস্তানের বিভিন্ন রকমের যে সমস্ত জঙ্গি নেতারা রয়েছেন, হঠাৎ হঠাৎ করে তারা উবে যান। কি করে উবে যান সেটা নিয়ে অনেক তথ্য রয়েছে। কিন্তু কোনো, ধরুন অনেকে বলে পাকিস্তান বিশ্বাস করে এটা ভারতের কাজ, অজিত ডোভালের কাজ, কিন্তু ভারতের কোনো নেতা তাকে বলতে শুনবেন যে অজিত ডোভাল গিয়ে পাকিস্তানের জঙ্গিদের মেরে দিচ্ছে বলে তিনি আফসোস করছেন? আপনি শুনবেন কোনোদিন? কারণ সেটা দেশের আভ্যন্তরীণ বিষয়। যদি সেটা হয়েও থাকে, না হয়েও থাকে, সেটা প্রমাণ করার দায়িত্ব বা সেটার দায়বদ্ধতা কোনো একজন পার্টিকুলার মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কোনো মানুষের নয়। এটা দেশের সুরক্ষার প্রশ্ন, এ নিয়ে কোনো বক্তব্যই বলা যায় না। অথচ এত সেন্সিটিভ বিষয়ে বক্তব্য বলতে দুবার পর্যন্ত তিনি ভাবছেন না। মুখোশটা চিনুন, মুখোশটা খুলে এনাকে চিনতে শিখুন। এইখানে আমি আপনাদের বলে দেব যে এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যে সমস্ত অপরাধমূলক বা জঙ্গি মানসিকতা যে লোকজনগুলো রয়েছেন, যেমন আনসারুল বাংলা, আওয়ামী লীগের সময় যে সংগঠন নিষিদ্ধ ছিল, সেখানে মোহাম্মদ ইউসুফ এসে সেটাকে আবার তাদেরকে জেল থেল থেকে ছাড়িয়ে এনেছিল। তাদের একজন নেতা জসিমউদ্দিন রহমানি, আপনাদের মনে রয়েছে, আমি দেখিয়েছিলাম আগেও, অনেক আগে, জসিমউদ্দিন রহমানি, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাক দিয়েছিল যে এটাই সেরা সময়, যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন 2024 নাগাদ, যে এটাই সেরা সময় যে পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করো, ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করো, কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো, কাশ্মীর, আজাদ কাশ্মীর ঘোষণা করো। মানে কাশ্মীরকেও বলেছিল, খালিস্তানিদেরও বলেছিল তোমরা সবাই সবাই নিজেদের মানে টুকরো টুকরো করে দাও ভারতকে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা কমফোর্টেবলি নিয়েছিলেন, কারণ তারাও জানেন যে ভারত বিদ্বেষী মনোভাব কে রাখতে পারেন। কোনোদিন শুভেন্দু অধিকারী, অমিত শাহ বা বিজেপির কোনো নেতার কিন্তু কোনো জঙ্গি নেতা নাম নেবে না যে তোমরা ভারতকে টুকরো টুকরো করার হেল্প করো, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় তারা নাম নেয়। আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ, খালিস্তানি সেই শিখদেরকে বলবো, তোমাদের সময় এসেছে, এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও। সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে, ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাআল্লাহ এই তাওহিদি জনতা দিল্লির মসনদ পর্যন্ত আবার দখল করবে। সুতরাং আমি ভারতকে বলবো, বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করো না, জসিমউদ্দিন রহমানিকে নিয়ে বাড়াবাড়ি করো না। জসিমউদ্দিন রহমানি কোনো জঙ্গি নয়, তোমরা তাকে জঙ্গি বানিয়েছ, তওবা করো। শুনলেন, এই এতগুলো বক্তব্যের পরও যদি এই মহিলার যদি এর বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া হয়, দেখুন একটা সাধারণ মানুষের বলা বক্তব্য আর একটা প্রাক্তন 15 বছর ধরে পদ আগলে রাখা, 1986 সাল থেকে তিনি কোনো না কোনো সাংবিধানিক ভাবে তিনি রয়ে গিয়েছেন, মানে 5 বার এমপি, তারপরে এমএলএ, মানে 1986 থেকে 2025 পর্যন্ত টানা তিনি ভারতের সংবিধানের ল মেকার, আইদার স্টেট কিংবা সেন্ট্রালের। এই রকম একজন দায়িত্বপূর্ণ মানুষের কাছ থেকে এই ধরনের দেশের বিরুদ্ধে বলা কথা কোনো প্রমাণ ছাড়াই, আর যদি প্রমাণও থাকে তাহলেও তিনি যদি সবার সামনে এটা বলেও দেন, কত বড় গাদ্দারি তিনি করলেন। যদি ধরুন আমি তর্কের খাতিরে ধরেও নিয়ে তিনি সত্যি বলছেন, তাহলে কত বড় গাদ্দারি করলেন দেশের মানুষের সঙ্গে, একবার ভাবুন। আর যদি এটা সত্যি না হয়, তাহলে কত বড় মিথ্যে প্রলাপ করে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ অবস্থানটাকে নষ্ট করার চেষ্টা করলেন। বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের পরিণতি আরো কত কঠিন জায়গায় নিয়ে গেলেন এই মমতা, একবার দেখে নিন। যে মমতা এইভাবে দাঁড়িয়ে শিবের লিঙ্গে মালা দেন, কিংবা এইভাবে দাঁড়িয়ে পুজো করেন, এইভাবে উল্টো দিকে ঘন্টা বাজান, এই দুর্নীতিবাজ মহিলা, এর মানসিকতাটা একবার লক্ষ্য করে দেখুন। একে মানে আমি জানি না ভারতের সংবিধান একে যথাযথ শাস্তি দিতে পারবে কিনা। মধ্যযুগীয় শাস্তি, সেগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, তার আমরা ঘোর বিরোধিতা করি, সেগুলো আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু সংবিধান মেনে আমাদের সংবিধানে যা শাস্তি রয়েছে, এর সর্বোচ্চ সাজা দিলেও এই মহিলা যা ক্ষতি করে গেছেন সেটা পূরণ হবে বলে মনে হয় না।
আপনাদের মতামত লিখে জানাবেন, সবাই কমেন্ট করবেন, এবং ওই যে বললাম, আমাদের কিন্তু বক্তব্য সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনাদের। যে বক্তব্যগুলো এখন সংবাদ মাধ্যম কুণাল ঘোষদের ফোকাস করছে, দেখবেন ভালো করে, সংবাদ মাধ্যমগুলো বিদ্রোহী তৃণমূলদের সামনে নিয়ে এসে আবার আপনাদের মানসিকতা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এরা ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বলে আবারও কিছু করার চেষ্টা করছেন। পা দেবেন না, ঠিক আছে? মানে তৃণমূল আর ভালো এটা একেবারেই হয় না। এটা আমরা আপনাদের সামনে বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মানে চোখে চোখ রেখে বলে এসেছি। আর এখন যখন পরিবর্তন হয়েই গেছে, তারপরেও যারা এটা বিশ্বাস করানোর, আপনাদের গেলানোর চেষ্টা করছেন, দয়া করে তাদের থেকে সাবধান হবেন, এটাও বলে রাখলাম। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।